আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কি নতুন একটি অধ্যায়ের ইঙ্গিত দিলেন শেখ হাসিনা? সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আই উইল রিটার্ন উইথ মাই হেড হেল্ড হাই। আমি মাথা উঁচু করেই দেশে ফিরব। এই যে দৃঢ় উচ্চারণ, এর ভিত্তি কোথায়? একদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা, তার হাজার হাজার কর্মী বন্দী, জেলে, অথবা লক্ষ লক্ষ কর্মী ঘর ছাড়া, মামলা হামলা, নিপীড়ন নির্যাতনের শিকার। সেই মুহূর্তে এই দীপ্ত উচ্চারণ কিসের ইঙ্গিত করে? মিলেনিয়াম পোস্টে জননেত্রী শেখ হাসিনার একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং এটি মিলেনিয়াম পোস্ট থেকে অন্যান্য কিছু গণমাধ্যমেও প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সেখানে আজকে যেহেতু 19শে মে, 1981 সালের 17ই মে তার ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটেছিল, সুতরাং আজকে প্রাসঙ্গিকভাবেই তার আবার দেশে ফেরা নিয়েই এই সাক্ষাৎকারে অনেক আলোচনা হয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেছেন তিনি ফিরবেন। তিনি কিসের ভিত্তিতে তিনি ফিরবেন, তিনি কবে ফিরবেন? আমি গত পরশুদিন 17ই মে একটি এপিসোডে বলেছিলাম যে তিনি এবছরের 2026 সালের ডিসেম্বরের মধ্যে ফিরবে অথবা 2027-এ ফিরবে। অনেকেই আমাকে বলেছেন কেন আমি 2027 বললাম। এই প্রশ্নের কিন্তু চমৎকার একটা উত্তর দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেছেন তিনি কখন কবে ফিরবেন এক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ নয়, বরং এক্ষেত্রে তার ফেরার পক্ষে একটি রাজনৈতিক বাস্তবতা গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশে তার প্রত্যাবর্তনের সপক্ষে একটি রাজনৈতিক বাস্তব পরিস্থিতি সৃষ্টি হলেই তিনি ফিরবেন। অনেকেই প্রশ্ন করেন যে আওয়ামী লীগ তাহলে কি করছে এই মুহূর্তে? অনেকেরই দেখলাম যে বেশ এই কেউ ক্ষোভের সাথে বলে। সেই প্রশ্নের উত্তরও কিন্তু এই সাক্ষাৎকারে আছে। আওয়ামী লীগ এখন বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত। বাংলাদেশ থেকে যে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সবকিছু হারিয়ে গেছে, সবকিছুকে ফিরিয়ে আনার সংগ্রামে আওয়ামী লীগ লিপ্ত। এর বাইরেও আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছে, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে তাদের যোগাযোগ বাড়াচ্ছে। সুতরাং যারা বলেন আওয়ামী লীগ কি করছে, তাদের জন্য এই প্রশ্নের জবাবটি এর মধ্যেই রয়েছে। তিনি এই সাক্ষাৎকারে বারবার 1981 সালের 17ই মের কাছে ফিরে গেছেন, তিনি ইতিহাসের কাছে ফিরে গেছেন। তিনি বলেছেন যে বর্তমানে যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে, তিনি আছেন এর চেয়েও কঠিনতর প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তিনি অতীতে গিয়েছেন। সুতরাং এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাবার অভিজ্ঞতা তার রয়েছে। 1981 সালের 17ই মে যখন তিনি বাংলাদেশে ফেরেন, তখনও তার জীবনের প্রতি হুমকি ছিল, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি যেন দেশে ফিরতে না পারেন তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন সেই সময়ের সামরিক জান্তা জেনারেল জিয়াউর রহমান। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সেই সময় একটা প্রতিরোধ কমিটি পর্যন্ত গঠিত হয়েছিল, যে কমিটির আহ্বায়ক ছিলেন সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। সুতরাং এটা নতুন কিছু নয়, এবং তিনি ফিরেছিলেন সেই সামরিক জান্তার দুঃশাসনের সময়। সুতরাং তার একদিকে যেমন অভিজ্ঞতা আছে, তেমনি তিনি বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, মানুষের অধিকারের সংগ্রাম, মানবাধিকারের সংগ্রাম, এই সব সংগ্রাম ফিরিয়ে আনার জন্য তার সংগঠন লড়াই করছে। তার মানে তার প্রত্যাবর্তন শুধুমাত্র ব্যক্তি শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে না, বরং তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন। এখন স্বভাবতই প্রশ্ন উঠছে যে বাংলাদেশে তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অনেক নেতাকর্মী কারাগারে, বেশ কয়েকজন দেশের বাইরে, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এখানে তিনি আবারও ইতিহাসের কাছে ফিরে গেছেন। তিনি বলেছেন যে 1971 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল সেই সময় পাকিস্তানের জান্তা সরকার, কিন্তু আওয়ামী লীগ কি বসেছিল? আওয়ামী লীগ যদি 1971 সালে সেই নিষেধাজ্ঞা মেনে নিয়ে বসে থাকতো, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো?
এটাই তো বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে স্তব্ধ করা যায় না। আওয়ামী লীগ তার উপরে যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত সেই কাজটি সে করে। এর মধ্য দিয়ে নেতা কর্মীদের একটি মেসেজ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা যে তোমরা ভয় পেও না, ইতিহাস তোমাদের পক্ষে। এর বাইরেও আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক তৎপরতা চালাচ্ছে। তারা একদিকে জাতিসংঘের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাথে, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে তারা কিন্তু তাদের যোগাযোগ অব্যাহত রেখেছে, এবং এই যোগাযোগগুলো কিন্তু বর্তমানে যথেষ্ট কার্যকরভাবেই দেখা যাচ্ছে। এই যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, বাংলাদেশের সংস্কারের নামে জুলাই আগস্টের যে রেজিম চেঞ্জটা করা হলো, সেটি যে একটি ষড়যন্ত্র ছিল, সেটি যে একটি জঙ্গি অভ্যুত্থান ছিল, এটা এখন একদম দিবালোকের মতো পরিষ্কার। এবং বাংলাদেশে যে গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, সেই বাংলাদেশ যেখানে মানবাধিকার নাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে মানুষের অধিকাংশ মৌলিক অধিকারই বিঘ্নিত, সেখানে আন্তর্জাতিক এই সংগঠনগুলো কিন্তু ক্রমশ সোচ্চার হচ্ছে। এবং এই যে আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ, এটা আওয়ামী লীগ কিন্তু খুব কার্যকরভাবে চালিয়ে যাচ্ছে। এই সাক্ষাৎকারেও আমরা সেটা দেখতে পেয়েছি। তিনি বাংলাদেশের অর্থনীতি, তার আমলের উন্নয়ন এবং বর্তমানে যে হামের মহামারী চলছে সেটি নিয়েও কথা বলেছেন। তার আমলে যে অর্থনৈতিক অর্জন এবং বর্তমানে যে এই হাম 2026 সালের মধ্যে বাংলাদেশকে হাম মুক্ত ঘোষণা করার একটা চেষ্টা চলছিল শেখ হাসিনা সরকারের আমলে, কিন্তু আজকে আমরা দেখছি প্রায় 500-র মতো শিশু অলরেডি মারা গেছে, হাজার হাজার শিশু মৃত্যুর সাথে লড়াই করছে। তার মধ্যে অসংখ্য আইসিইউতে আছে এবং আইসিইউ বেড না পেয়ে তারা মানে একটা বিধিকিস্ত্রী অবস্থা বাংলাদেশে। তিনি সেই কথাটি বলেছেন বাংলাদেশের জনস্বাস্থ্য নিয়ে। এবং শেখ হাসিনা, আপনারা নিশ্চয়ই মনে আছে, ভ্যাকসিনের সাফল্যের জন্য তার সরকার দুইবার আন্তর্জাতিকভাবে পুরস্কার লাভ করেছিল, ভ্যাকসিন হিরো। সেই কথাটি তিনি খুব ভালোভাবেই এই সাক্ষাৎকারে তুলে এনেছেন। এই সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে তিনি জনগণের উপরে আস্থাশীল, এবং এটা সবসময় আমরা দেখেছি শেখ হাসিনা দিনের শেষে জনগণেরই নেত্রী। তাহলে এই সব মিলিয়ে এই সাক্ষাৎকারটা যদি বিশ্লেষণ করে সাম আপ করি, তাহলে দেখা যাবে যে তার এই আত্মবিশ্বাসের যে ভিত্তি, তার মধ্যে রয়েছে তার ইতিহাস তার পক্ষে, তার তৃণমূলে যে সংগঠনটি রয়েছে আওয়ামী লীগের, ভেরি স্ট্রং একটা অর্গানাইজেশন গ্রাসরুট লেভেলে, এটি তার ফিরে আসার পক্ষে একটা স্ট্রং পিলার হিসেবে কাজ করছে। তার আমলে করা উন্নয়নও তার পক্ষে, এবং সেই উন্নয়নগুলোর কথা কিন্তু তিনি বলেছেন যে উন্নয়ন ন্যারেটিভ। বর্তমান সরকার, ইউনূস সরকার, এগুলো তো মানুষ দেখছে, এবং শেখ হাসিনার 15 বছর দেখেছে। খুব ক্লিয়ার যে শেখ হাসিনা বাংলাদেশটাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন, একটা ইমার্জিং ইকোনমিক ফোর্স হিসেবে তৈরি করেছিলেন। এবং ইন্টারন্যাশনালি বর্তমানে যেভাবে জিও পলিটিক্যাল সিচুয়েশন বদলে যাচ্ছে, এবং যেভাবে বাংলাদেশের রেজিম চেঞ্জের ষড়যন্ত্রগুলো উন্মুক্ত হয়ে গেছে, এখন কিন্তু আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের রাজনীতির অনুকূলেই হাওয়া বইছে। আর সবশেষে রয়েছে একটি বাংলাদেশ যেখানে গণ অসন্তোষ ক্রমশ দানা বেঁধে উঠছে, এবং এই গণ অসন্তোষ দানা বাঁধার মধ্যেই কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগ কিন্তু তার জায়গা করে নেবে। সুতরাং আওয়ামী লীগকে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দমিয়ে রাখা, অন্তত ইতিহাস তার পক্ষে কথা বলে না। তাহলে আপনারা বলবেন যে আত্মবিশ্বাসী কি কেবলমাত্র তার ফিরে আসাটাকে নিশ্চিত করবে? আত্মবিশ্বাস জরুরি, তবে এর সাথে আরো প্রয়োজন রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের সময়, আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এবং বাংলাদেশের বর্তমান সংকটের অবস্থা। এই সংকট এভাবে কন্টিনিউ করতে থাকলে বর্তমান বিএনপির যে সরকার ক্ষমতায়, তাদের জন্য আগামী দিনগুলো সুখকর নাও হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারাও কি মনে করেন শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবেন?
আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান। আজ এ পর্যন্তই। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গত রবিবার দিন এই রাস্তায় নামাজ পড়া এই নিয়ে তো ব্যাপক সংঘর্ষ হয়েছে পাঁচ মাথার মোড়ে, মানে 5 পয়েন্ট ক্রসিং যেটা পার্ক সার্কাসে, সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় 5,000 মতো মহিলা এবং পুরুষ মুসলিম যারা আছেন তারা গিয়ে পাঁচ মাথার মোড় অবরোধ করে দেন। পাঁচ মাথার মোড় অবরোধ করা মানে কলকাতাটাকে অচল করে দেওয়া। ওখানে 5টা রাস্তা ওইখানে গিয়ে ভাগ হয়েছে। সল্টলেকের দিয়ে গেছে, কলকাতার দিকে এসছে, রাজাবাজার দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে জায়গাটা। ওই পাঁচ মাথা মোড়টা 5 কি তার বেশিই হবে। তো তাদের হঠাৎ পুলিশ প্রথমে অনুরোধ করে, তারপর মাইকিং করে যে রাস্তা ছেড়ে দিন, কলকাতার যানজট এমনি ভয়াবহ, আপনার রাস্তা দখল করে রাখলে পরে মুশকিল। কিন্তু কে কার কথা শোনে? এবার পুলিশ যখন মাইকিং করছে তখন তাদের উদ্দেশ্যে একবারে পাথর বৃষ্টি শুরু হয়, যে কাশ্মীরে যেগুলো হতো সেই পাথর বৃষ্টি শুরু হয়। তখন পুলিশ বিস্তর লাঠি চালায়। লাঠি যখন পড়লো না, তখন যদি দৌড় আপনারা দেখেন, সেই দৌড়ের দৃশ্য আর লাঠি চালানোর দৃশ্য আমি দেখাতে পারবো না, কারণ ইউটিউবের রেস্ট্রিকশন আছে, অনেক রেস্ট্রিকশন ইউটিউবের। তো আবার নিমেষে ফাঁকা হয়ে গেল। তারপর গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ওই ঘটনাস্থলে গেছিলেন। তিনি গিয়ে কি বলেছেন তার ভিডিও আছে, তার লেখাও আনন্দবাজারে যেটা বেরিয়েছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। মাফ করবেন। উনি লিখছেন, পাথর ছোড়া চলবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পাথর ছোড়া চলবে না। কি বলছেন? রবিবার পার্ক সার্কাসে বিক্ষোভে 24 ঘন্টার মধ্যে তল্লাটে কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনের দপ্তরে গিয়ে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিক্ষোভ ঠেকাতে পুলিশের ভূমিকা প্রশংসা শোনা গিয়েছে তার মুখে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে শুভেন্দুর হুঙ্কার, শ্রীনগরে পাথর ছোড়া বন্ধ হয়ে গিয়েছে, আমার মনে হয় কলকাতাতেও পাথর ছোড়া বন্ধ হওয়া দরকার। এমন হলে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। যে কোনো বিক্ষোভকারীকে নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে ওই তল্লাটে কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব ডিভিশনের অফিসে যান মুখ্যমন্ত্রী। ছিলেন কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ সহ অন্যান্য পুলিশকর্তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিক্ষোভে আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। বাইরে বেরিয়ে তিনি জানান, রবিবারে নির্বিশেষে 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, পার্ক সার্কাসের ঘটনায় পুনরাবৃত্তি হতে দেব না। তদন্তে নেমে এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে যারা অবরোধ করছে না, এরা কিন্তু সমস্ত জামাতপন্থী। ভারতবর্ষে জামাতপন্থী কিন্তু অনেক বেড়ে গিয়েছে। ওই জন্য আমি বলেছিলাম যে কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা নিরাপদ, কারণ এখানে প্রচুর জামাত রয়েছে। এই জামাতপন্থীদের আগে টাইট করতে হবে। মানে বাংলাদেশে যা হচ্ছে আমাদের এখানে জামাত টামাত এসব চলবে না। আইন মেনে চলো, ভারতীয় সংবিধান, তারপর বিএনএস, তাতে যা লেখা আছে সে অনুযায়ী চলো, তাহলে তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। তারপরে তিনি বাংলাদেশের জামাতকে খুব একটা হুঙ্কার দিয়েছেন। আগে এইখানে কি বলেছেন সেটা আগে দেখে নিন। শুভেন্দু এদিন ফের অনুপ্রবেশকারীদের যে দেশের বাইরে পাঠানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তার দাবি, দেশকে সুরক্ষিত রাখার কাজ বিজেপি সরকার করবে। প্রথমে ভোটার তালিকায় ডিটেক্ট হয়েছে, মানে চিহ্নিত হয়েছে, পরে ভোটার তালিকায় ডিলিট হয়েছে, মানে মুছে দেওয়া হয়েছে, এরপর সময় হয়েছে ডিপোর্ট করার, মানে D3। সেই সঙ্গে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় এই রাজ্যের সিপিএম তৃণমূল কংগ্রেসের চেয়ে
বেশি চিরবিরিনি হচ্ছে ওপারের জামাতের। সব চিরবিরিনি আমি দম ছুটিয়ে দেব। কিন্তু তিনি ভয় পাওয়ার মানুষ নন। ঘোষণা আগেই করেছিলেন, আনুষ্ঠানিকভাবে এদিন থেকে শুরু হয়ে গিয়েছে জনতার দরবার। সেখানেই তিনি পরিষ্কার জানিয়ে দেন, ওপারের জামাত কোথায় পালায় আমি দেখব। আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। যতক্ষণ না পর্যন্ত ওপারের জামাতকে আর এপারের জামাতকে আমি শায়েস্তা করতে পারছি, ততক্ষণ আমি দম ফেলবো না। এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে শান্তি স্থাপন করার জন্য যা যা করার দরকার বিজেপি সরকার তাই করবে, এবং বিজেপি সরকার আমায় দায়িত্ব দিয়েছে। আমি সেই দায়িত্ব পালনে এতটুকু পিছপা হব না। তার মানে বুঝুন, মানে ওপারের জামাতরাও কিন্তু খুব একটা শান্তিতে থাকবেন না। এখন কি হবে না হবে সে তো পরের কথা। আমি যে দীর্ঘদিন ধরে বলে আসছি যে একটা বড় ঘটনা ঘটবে, অকল্পনীয় কিছু ঘটবে, তখন তো আমায় অনেক দেখেছিলেন। এবার দেখুন ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম সরাসরি কাগজে একটি ইন্টারভিউ দিয়েছেন। এই প্রথম সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি ইন্টারভিউ দিয়েছেন। সেটা আমি বিকেলবেলা, এই সন্ধ্যেবেলাতে আমি করব, এইটার সঙ্গে মেলাবো না। এটা শুধু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ওপারের জামাত যারা আছেন আর এপারের জামাত যারা আছেন, তারা কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। তারা সব দেশ ছেড়ে পালাতে হবে, আর নইলে বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিস্তর আলোচনা হয়, আলোচনা হবে, আলোচনা চলমান। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতির প্রকৃতপক্ষে দুইটি ধারা, একটি আওয়ামী লীগ আর একটা এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগে যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভক্তিতে থাকেন, কিন্তু যখন নির্বাচন বা কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ সময়, তখন আওয়ামী লীগকে ঠেকাবার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হয়ে যান। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের মধ্য থেকে নানাভাবে ছোট ছোট বিভিন্ন সংগঠন যারা, তারা অনৈক্যে থাকেন। একটা বড় দাগে বলা যেতে পারে বাংলাদেশের রাজনীতির দুইটি ধারা, আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ। তা আজকের আলোচনার পূর্বে একটা পত্রিকার সংবাদ শিরোনামটা একটু আপনাদের দেখাতে চাই। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জাদুঘর থেকে অপসারণ। 52, 71, 24 এটাকে বিন্যাস করে বলছে জাতীয় জাদুঘরের সংগ্রহশালায় 93,000-এর বেশি নিদর্শন, স্থান সংকটে ভবনের 46টি গ্যালারিতে প্রদর্শন করা সম্ভব হচ্ছে না, প্রায় 5%, ইত্যাদি ইত্যাদি। মোদ্দা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পূর্ববর্তী যে সকল আমাদের ঐতিহাসিক নিদর্শন, 1952 সালের ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, 66-তে বাঙালি জাতির মুক্তি সনদ ম্যাগনা কার্টা 6 দফা সংক্রান্ত বিষয়, আইয়ুবের মার্শালা বিরোধী আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের মানুষের বিশাল সমর্থন ম্যান্ডেট, মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধ পরবর্তী বাংলাদেশের যুদ্ধের সমস্ত স্মৃতি নিদর্শন এবং তার ধারাবাহিকতায় যা কিছু, যেমন বাঙালি জাতির গৌরবময় অর্জন কি কি আছে, ভাষার অধিকার অর্জন, মাতৃভাষাকে আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃতি, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে বিবিসির সার্ভে প্রমাণিত হওয়া, কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ,
পল্লীকবি জসিমউদ্দিন সহ আমাদের সামগ্রিকভাবে বাঙালির যে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, এই সব কিছুর প্রতি তাদের ক্ষোভ। কাদের ক্ষোভ? যারা এই স্বাধীন বাংলাদেশ চাননি, যারা ৭১-এ আমাদের পরাধীনতার শৃঙ্খল ভাঙার যুদ্ধের পক্ষে ছিলেন না, যারা বিশ্বের বুকে লাল সবুজের পতাকা দেখতে চাননি, পাকিস্তানি পতাকা দেখতে চেয়েছেন, যারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতে যাদের ভয়ঙ্করভাবে ভয়, মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রাণ সঞ্জীবনী স্লোগান জয় বাংলা যাদের আতঙ্ক, বঙ্গবন্ধুতে যাদের আতঙ্ক, বাঙালি জাতির সমস্ত আন্দোলন সংগ্রামের সূতিকাগার ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে যাদের আতঙ্ক, যারা বঙ্গবন্ধুর উত্তরসূরিদের ব্যাপারে আতঙ্কিত, যারা আওয়ামী লীগের ব্যাপারে আতঙ্কিত, যারা অসাম্প্রদায়িকতায় মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে আতঙ্কিত, তারা চায় আবার ফিরে আসুক তাদের পেয়ারে পাকিস্তান, তারা চায় আবার ফিরে আসুক সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা, তারা চায় আবার বাংলাদেশ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হোক, সেটা পাকিস্তানের হোক বা আমেরিকার হোক। তারা চায় বাংলাদেশকে একটি দাসত্বের নাম মাত্র থাকবে বাংলাদেশ, কিন্তু কার্যত হবে আফগানিস্তান অথবা পাকিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা বীর শ্রেষ্ঠদের মুরাল ভেঙে দেয়, তারা বঙ্গবন্ধুর মুরাল ভেঙে দেয়, তারা মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধ্বংস করে দেয়, তারা জাতীয় জাদুঘর থেকে সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দেয়, তারা বাঙালি জাতির ইতিহাসের বর্ণাঢ্যময় সমস্ত অতীতের যে রেকর্ড, সেই রেকর্ড সংরক্ষিত থাকা বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে নিঃশেষ করে দেয়। তারা চায় মুক্তিযুদ্ধের অর্জনের কোনো চিহ্ন যেন কোথাও না থাকে, কিন্তু এই নির্বোধেরা জানে না মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তা হচ্ছে বঙ্গবন্ধু, বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর দর্শন। যতদিন বাংলাদেশ নামক ভূখণ্ড থাকবে ততদিন এটাকে মুছে ফেলা যাবে না। ব্যক্তি মুজিব চিরদিন বেঁচে থাকতো না, তাকে হত্যা না করলেও তিনি চিরদিন থাকতেন না, কিন্তু মুজিব আদর্শ এটা একটি দর্শনে পরিণত হয়েছে, এটা একটি বিশ্বাস, এটা একটি ভালোবাসা, এটা একটি আদর্শ, এটা একটা অনুভূতি, এবং তার কর্মময় জীবন হয়েছে একটা ইনস্টিটিউশন। শত চেষ্টা করেও বাংলাদেশ নামক ভূখণ্ডের সঙ্গে বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য সত্তা, মুক্তিযুদ্ধের চেতনা, এটাকে কখনো বিভাজন করা যাবে না। বাংলাদেশ, বঙ্গবন্ধু পারস্পরিক সত্তা, অনন্তকাল ধরে টিকে থাকবে এই সত্তা। এই সত্তার বহিঃপ্রকাশ স্বাধীন সার্বভৌমত্ব, এই সত্তার বহিঃপ্রকাশ বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা। এই পতাকা উড্ডীন থাকবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যখনই বেজে উঠবে সেই আবেগ আপ্লুত শব্দগুলির ভিতরে, সুরের ভিতরে প্রতিচ্ছবি ভেসে উঠবে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মদান, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম বিকিয়ে দেওয়া, বঙ্গবন্ধুর আরাধ্য সাধনা, তার রক্তাক্ত দেহ। এটা বিনাশ করা যায় না, কখনো বিনাশ হয় না। বঙ্গবন্ধু অবিনাশী সত্তা, মুক্তিযুদ্ধ অবিনাশী সত্তা, বাংলাদেশ অবিনাশী সত্তা, পরস্পর পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। শত চেষ্টা করেও মুছে ফেলা যাবে না, যেমন ভাবে মুছে ফেলা যায়নি ২০০ বছরেও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কীর্তিময় অধ্যায়কে। ৩৫০০ বছরের বাঙালি জাতিকে পরাধীনতা থেকে একজনই মুক্তি দিয়েছিল, তিনি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু
বাঙালি জাতিসত্তার সঙ্গে শহরে নগরে বন্দরে সর্বত্র ছড়িয়ে আছে সবুজ সোনালী বাংলায়। যেখানেই তাকাবে সেখানেই বঙ্গবন্ধুকে খুঁজে পাওয়া যাবে। বঙ্গবন্ধু আমাদের মহামানব, বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনের আশীর্বাদ, বঙ্গবন্ধু মহাকালের মহামানব, বঙ্গবন্ধু আমাদের মহান শিক্ষক। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এই সত্তা কখনো বিভাজনের নয়। খবর হচ্ছে যে দিল্লিতেও শেখ হাসিনা আন্তর্জাতিক গোয়েন্দা জালে, এটি বেশ কয়েক মাস আগের খবরটি নতুন করে সামনে এসছে। ভয়াবহ তথ্য বলা যায় এটি নিঃসন্দেহে। আসলে উদ্দেশ্যটা কি? কয়েক মাস আগে গত 19শে মার্চ নয়াদিল্লি ভিত্তিক একটি গণমাধ্যম হিন্দু পোস্টে একটি স্টোরি প্রকাশিত হয়েছিল এই বিষয়টি নিয়ে। কিন্তু গতকালকে বাংলাদেশেরও একটি গণমাধ্যম কালবেলা এটি নিয়ে একটি বিশদ স্টোরি করেছে। হিন্দু পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা তাদের গোপন জাল বিস্তার করেছে। এই ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মিট বা MIT এবং জুবায়ের জিম নামের এক বাংলাদেশি রহস্যময় ব্যক্তি। কেন এই চক্রান্ত সাজানো হয়েছে এবং এর আসল উদ্দেশ্যটা কি, আমরা সেটি বুঝতে চেষ্টা করব। এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন মোহাম্মদ জুবায়েদ জিম। হিন্দু পোস্টের দাবি অনুযায়ী জিম একজন বাংলাদেশি পাসপোর্টধারী যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, কিন্তু তার অবস্থান নিয়ে রয়েছে বড় প্রশ্ন। তিনি বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করলেও তার ভিসার মেয়াদ গত 2025 সালের 6 জানুয়ারি শেষ হয়ে গেছে, অর্থাৎ 1 বছরের বেশি তার ভিসার মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তিনি সেখানে সম্পূর্ণ অবৈধভাবে অবস্থান করছেন। তিনি অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, এখানেই শেষ নয়। জিম নিজেকে শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দেন। শুধু তাই নয়, তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা NSA এর একজন পরিচালক হিসেবেও দাবি করেন। তবে তদন্তে বেরিয়ে এসেছে এক রূঢ় সত্য। জুবায়েদ জিম আসলে ক্যাডেট থাকাকালীনই বাংলাদেশ নৌবাহিনী থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তার কোনো ধরনের দাপ্তরিক বা সামরিক পরিচয় বৈধ নয়। এখন প্রশ্ন হলো, একজন বহিষ্কৃত ক্যাডেট হিসেবে তুরস্কের গোয়েন্দা সংস্থা মিটের সংস্পর্শে এলেন? প্রতিবেদনে বলা হয়েছে এই যোগাযোগের মাধ্যম ছিলেন জিমের স্ত্রী। গত বছর তিনি একাধিকবার তুরস্ক সফর করেন। বিশেষ করে সেপ্টেম্বর মাসের সেই সফরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ রয়েছে সেখানে তাকে মিটের এজেন্ট রিক্রুট করে এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের দায়িত্ব দেয়। এরপর থেকেই জুবায়েদ জিম শেখ হাসিনাকে নিয়ে তথ্য পাচার করা শুরু করেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে কোথায় আছেন, তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম কি, তিনি কার কার সাথে কথা বলছেন, এই প্রতিটি অতি গোপনীয় তথ্য জিম তুরস্কের গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন আসছে যে এই নজরদারির উদ্দেশ্য কি? হিন্দু পোস্টের তথ্য অনুযায়ী এর পেছনে রয়েছে এক গভীর বিপজ্জনক ও ভূ রাজনৈতিক চাল। জিমকে নাকি এমন এক মিশন দেওয়া হয়েছে যেখানে শেখ হাসিনার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি তৈরি করা হবে। আর এর সবচেয়ে ভয়াবহ দিক হলো, যদি শেখ হাসিনার নিরাপত্তার কোনো ঘাটতি দেখা দেয় তবে এর দায় চাপানো হবে সরাসরি ভারত সরকারের ওপর। অর্থাৎ দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থার সংকট তৈরি করা এবং ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে বিশ্বমঞ্চে প্রশ্নবিদ্ধ করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য। ষড়যন্ত্রকারীদের লক্ষ্য এখানেই শেষ নয়, এই ষড়যন্ত্রের জাল আরও বিস্তৃত। হিন্দু পোস্টের প্রতিবেদনে মোহাম্মদ ইউনুসের নামও জড়িয়েছে। অভিযোগ করা হয়েছে জিম একটি চীনা প্রযুক্তি সংস্থার সাথে বহুজাতিক টেলিকমিউনিকেশন চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।
একই সাথে জিম এবং ইউনুস উভয়ে মিলে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক মহলে বিভাজন তৈরি করতে সুপরিকল্পিত প্রচারণায় লিপ্ত আছেন বলে দাবি করা হয়েছে। শুধু গোয়েন্দাগিরি নয়, জুবায়েদ জিমের বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে। নরওয়ে, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ কর্মীদের উপর নজরদারি চালাচ্ছেন এবং বিভ্রান্তি ছড়াচ্ছেন। সবচেয়ে ভয়াবহ অবস্থা ভারতে থাকা কর্মীদের। অভিযোগ আছে জিম সেখানে ব্ল্যাকমেইল এবং ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করছেন, এমনকি অনেকের পাসপোর্ট ও ব্যক্তিগত নথিও কেড়ে নিয়েছেন। ব্যক্তিগত আক্রমণ করতেও দ্বিধা করেননি। কয়েক মাস আগে জিম একজন আফ্রিকান নারীর ছবি ব্যবহার করে দাবি করেছিলেন যে তিনি সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে। এটি ছিল সরাসরি শেখ হাসিনার পরিবারের সম্মানহানির চেষ্টা। অন্যদিকে তিনি আবার সাইমা ওয়াজেদের বিশ্বস্ত হওয়ার নাটকও চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি ওয়াইজ গভ নামে একটি তথাকথিত থিঙ্ক ট্যাঙ্ক খোলার চেষ্টা করছেন। সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এটি আসলে একটি ফিশিং প্ল্যাটফর্ম হতে পারে, যার মাধ্যমে সাধারণ মানুষ এবং নীতি নির্ধারকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরি করাই মূল উদ্দেশ্য। এই জিম শেখ হাসিনার সাথে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখনও তিনি কখনোই কোনোভাবে শেখ হাসিনার দপ্তর বা গণভবন বা কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না। তিনি সশস্ত্র বাহিনীতে চাকরি করতেন এবং সেখান থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আসলে চাকরিচ্যুত হয়েছেন এবং হঠাৎ করে তিনি শেখ হাসিনা সংক্রান্ত বিষয়ে উদয় হয়েছেন। হিন্দু পোস্টের এই প্রতিবেদন যদি সত্যি হয় তবে এটি স্পষ্ট যে আধুনিক যুগে গোয়েন্দা বৃত্তি এখন আর শুধু যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই। এটি ডিজিটাল ম্যানিপুলেশন এবং সাইবার ষড়যন্ত্রের এক জটিল সংমিশ্রণ। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় এবং ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর এখনই এই অভিযোগগুলো গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। এবং একই সাথে বলবো, আওয়ামী লীগের নেতা কর্মী যারা দেশে বিদেশে আছেন এবং শেখ হাসিনারও নিরাপত্তা আরও জোরদার করা উচিত, কারণ তার অবস্থান কিংবা আওয়ামী লীগ নেতাদের ব্ল্যাকমেইল যাতে না করতে পারে। আওয়ামী লীগ নেতাদের সোজা কথা আরও সচেতনভাবে তাদের অ্যাক্টিভিটিস করতে হবে, মুভমেন্ট করতে হবে। অপরিচিত, চিনি না জানি না, পরিচয় নিশ্চিত না হয়ে কোনো কর্মে লিপ্ত হওয়া যাবে না। যার কারণে এই যে অনেক আওয়ামী লীগ নেতা কর্মী সাফার করেছেন এই জিম দ্বারা, এরকম শত শত হাজার হাজার জিম কিন্তু আছে। কাজেই সচেতনতাই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে বাংলাদেশের সাথে ইউএসের একটি বাণিজ্য চুক্তি হয়েছে, যে চুক্তিটা মূলত 2026 সালের খুব সম্ভবত 9 ফেব্রুয়ারি 132 পৃষ্ঠার শুধু 32 পৃষ্ঠার একটি চুক্তি, যেটা জাস্ট আমরা জানি আমাদের জাতীয় নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, ঠিক নির্বাচনের 1-2 দিন আগে চুক্তিটি স্বাক্ষর হয়, যেটা অনেকটা তড়িঘড়ি করে, তাড়াহুড়া করে এবং সবার সাথে সমন্বয় না করেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই চুক্তি স্বাক্ষরে ভূমিকা রাখেন। এখন এই বাণিজ্য চুক্তি নিয়ে কিছু কথা আমি সংক্ষেপে বলবো। বিশেষ করে এই বাণিজ্য চুক্তি যা হয়েছে, এখানে এক কথায় বলা যেতে পারে যে বাংলাদেশ, আমরা ব্রিটিশদের থেকে মুক্ত হয়েছি 1947-এ পাকিস্তানের সাথে, এবং 71 সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, যেটা এবং তারও পূর্বে যখন আমাদের নবাব সিরাজদৌল্লার পতনের পরে মীর জাফর তিনি যখন লর্ড ক্লাইভের সাথে যে চুক্তি করেছিলেন, তার যে চুক্তির কারণে বাংলাদেশ তথা এই ভারতবর্ষ এবং আমরা এই বাংলা 200 বছর প্রায় পরাধীন ছিলাম। আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই চুক্তি অনেকটা কিন্তু সেই পথেই নেয়ার প্রচেষ্টা। তো এই জায়গাটায় অনেকে এই বিষয়ে গভীরে যায়নি বা এই চুক্তিটা অনেকে পড়ার সুযোগ পায়নি বিধায় বাংলাদেশের মানুষ জানে না যে বাংলাদেশে কত বড় ক্ষতি হয়েছে এই চুক্তিটার মাধ্যমে। আমি সংক্ষেপে এই চুক্তিটা সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা যদি এই চুক্তিটা পড়তে পারতেন তাহলে কিছু বিষয় জানতে পারতেন। যেমন এই চুক্তিতে আপনার শ্যাল শব্দটি
179 বার ব্যবহার করা হয়েছে শ্যাল। এখন ইংরেজি গ্রামারে শ্যাল শব্দটার ব্যবহারটা কি? শ্যাল শব্দটা দ্বারা মূলত এক ধরনের বাধ্যবাধকতা বোঝানো হয়। আর উইল শ্যাল দুইটাই মডেল ভার্ব, কিন্তু যখন কোথাও মানে ইন মডার্ন ইংলিশ আপনার নর্মালি সব ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে অলমোস্ট অল সিচুয়েশন আমরা উইল শব্দটা ইউজ করি। বাট যখন কোনো অফার বা কোনো ফর্মাল সাজেশন বা স্ট্রিক্ট কোনো অব্লিগেশনস থাকে, সে জায়গাটা আমরা শ্যাল ইউজ করি, যেখানে এক ধরনের বাধ্যবাধকতা থাকে। যেমন আই শ্যাল ডু দ্যাট, এটা আমার উচিত কথার ঠিক এক্স্যাক্টলি এরকম না যে আই শ্যাল বা আই শুড শ্যাল কমনলি কাছাকাছি। আমি সরি, যেহেতু আমি কোচিং সেন্টারগুলোতে একসময় ইংরেজি পড়াইতাম, তাই সংক্ষেপে একটু ধারণা দিলাম। তো এই শ্যাল দ্বারা অব্লিগেশন বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। সো আমেরিকা ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস শ্যাল এই কথাটা ইউজ করা হয়েছে 6 থেকে 9 বার। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ শ্যাল এটা ইউজ করা হয়েছে 131 থেকে 158 বার প্রায়। তো মিনিমাম 131, আমার গণনা হয়তো ভুল হতে পারে, 131 থেকে প্রায় 150 প্লাস মাইনাস বার। আর আমেরিকা ইউজ করেছে মাত্র 6 থেকে 9 বার। মানে ইউনাইটেড স্টেটস শ্যাল এই কথাটা এভাবে সেন্টেন্সটা শুরু করেছে 6 থেকে 9 বার। আর বাংলাদেশ শ্যাল ডু ব্লা ব্লা দিস এভাবে এটা ইউজ করা হয়েছে মোর দেন 130 প্লাস টাইমস। এবং এই জায়গাটাতে আরো কিছু বিষয় হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে প্রায় 6,710টি পণ্যের উপর বাজার উন্মুক্ত করতে বাধ্য, 6,710টি। এবং বাংলাদেশ 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন মূল্যে জ্বালানি কিনতে বাধ্য। এবং যেটা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে এই ব্যয়বহুল ও অস্থির এলএনজির উপর নির্ভরশীল থাকতে হবে এই কারণে। এবং এটার ইম্প্যাক্ট অনেক বড়। এবং শুধু তা না, প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা আমাদের বাড়াতে হবে এবং নির্দিষ্ট কিছু দেশ থেকে সীমিত করতে হবে। সেই নির্দিষ্ট দেশ কারা, সেটা যেমন তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা আছে যে আপনার রাশিয়া এবং চায়না থেকে আমাদের কেনাকাটার ক্ষেত্রে আমাদের কিছু কৌশলগত বিষয় আমেরিকার পরামর্শ ছাড়া আমরা আগাতে পারবো না। এবং সেখানে কথাটা এরকম, চীন ও রাশিয়ার মতো নন মার্কেট বা অবাজার অর্থনীতির দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে গেলে যুক্তরাষ্ট্র তা বাতিল করতে পারবে। এবং এই জায়গাটা আপনারা দেখেন যে বাংলাদেশ এখানে যে শুল্ক সুবিধা কি পেয়েছে, এটা আপনারা অলরেডি অনেক পেপার পত্রিকায় উল্লেখ করার কথা, ওইটা আমি যাব না। বাট যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের মাত্র 1,638টি পণ্যের উপর শুল্ক ছাড় দেওয়া হবে, ছাড় পাবে। আর বাংলাদেশ ছাড় দিয়েছে 6,710টি পণ্যের উপর। তো এই যে এখানে আরো অনেকগুলো বিষয় আছে। আমি আসলে মূলত যে বিষয়টা এখানে বলতে চাই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাণিজ্য চুক্তিটা করলো, এটা কার পরামর্শ নিয়ে করেছে এবং এই বাণিজ্য চুক্তিটা কেন নির্বাচন 1-2 দিন আগে করলো। এখন আপনার প্রায় সময় দেখবেন যে এই অনেক কিছু বিরোধী দল আছে বর্তমানে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল। যেমন ধরেন নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল, মাহফুজ এরা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল, জামাত ইনডাইরেক্টলি অনেক কিছুর সাথে ছিল। এখন ওই ব্যক্তিরা যারা অন্তর্বর্তীকালীন সরকারটাকে বলতে গেলে চালিয়েছে, তারা বিভিন্নভাবে যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তখন আমার বিষয়টা অনেকের কাছে গ্রহণযোগ্য হয় না। কারণটা কি? আওয়ামী লীগকে আমরা যে কারণে আওয়ামী লীগের বিরোধিতা করেছি, যে কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি, এবং সেই আওয়ামী লীগকে হটিয়ে আমরা যখন এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকার তথা সরকারের সাথে কানেক্টেড ব্যক্তিরা যখন আওয়ামী লীগের চেয়েও বেশি পরিমাণে দুর্নীতি করলো। যেমন ধরুন, আমি এক আসিফের কথা বলি। আসিফ মানে যদি মিনিমাম ফিগারটা ধরে রাখি তার দুর্নীতির, আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি 4,000 কোটি টাকা যদি মিনিমাম তার দুর্নীতি ধরি, মিনিমাম, কারণ তার 2,000 কোটি টাকার ব্যাপারে একদম স্পেসিফিক কিছু এভিডেন্সিয়াল অনেক তথ্য বের হয়েছে। তিনি অস্ট্রেলিয়াতে 2,000 কোটি টাকা ইনভেস্ট করেছেন এবং আরো 4-5 হাজার কোটি টাকার ব্যাপারে অনেক কথা আছে তার।
তো এখন আমি মিনিমাম ধরলাম যে আসিফ যদি 4,000 কোটি টাকা এক বছরে তিনি দুর্নীতি করে থাকেন, তাহলে আপনি চিন্তা করেন 17 বছরে কত? এক বছরে 4,000 হলে 17 বছরে কত কোটি টাকা কল্পনা করেন। 17 বছরে তার 34,000 কোটি টাকা, সরি 68,000 কোটি টাকা 17 বছরে। আর আপনি তারপর এই এক সজীব ভুয়া যদি 68,000 কোটি টাকা দুর্নীতি 17 বছরে করার সুযোগ পেয়ে করতেন, তাহলে বাংলাদেশ কোথায় যেত? আওয়ামী লীগের কেউ, আপনি এই সজীব আসিফের মতো বয়সী এরকম কেউ আছে এখন? এইরকম আসিফের মতো আরো যারা যারা আছে, সেই ব্যক্তিদের কোন মুখে তারা আওয়ামী লীগ নিয়ে কথা বলতে পারেন? আওয়ামী লীগ নিয়ে কথা বলবে বিএনপি। আওয়ামী লীগ নিয়ে কথা বলার অধিকার তো এনসিপির এদের কারো নাই। কারণ এদেরকে বাংলাদেশের মানুষ এদের দিক তাকিয়েছিল, ভরসা করেছিল যে এরা বাংলাদেশটাকে উদ্ধার করবে, এরাই বাংলাদেশটাকে সামনে নিয়ে যাবে, এরাই বাংলাদেশের সংস্কার করবে, বাংলাদেশ পুনর্গঠন করবে। একটা বৈপ্লবিক সরকার গঠন হলে সেখানে মারাত্মক পরিমাণে পরিবর্তন আসে, কারণ তখন কোনো সংবিধান সেখানে কার্যকর থাকে না। সংবিধান যদি কার্যকর থাকতো তাহলে তো তারা ওই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে সরাতে পারতো না। তো শেখ হাসিনা যে প্রক্রিয়ায় উৎখাত করা হয়েছে সে প্রক্রিয়া অনুযায়ী সংবিধান বাংলাদেশে তখন নাই। তাহলে তার মানে কি, সে পূর্ণ স্বাধীনতা পেয়েছিল দেশটাকে পুনর্গঠনের জন্য। পুনর্গঠন না করে তারা কি করলো? দুর্নীতি করলো। এক আসিফ যদি 17 বছরে 68,000 কোটি টাকা প্লাস প্রায় 1 লক্ষ কোটি টাকার দুর্নীতি করার মতো মানুষ হয়ে থাকেন, তারা তো কখনোই কারো সমালোচনা করার অধিকার রাখে না। তার মানে এরা 17 বছর ক্ষমতা থাকলে কি করত? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি 1-1.5 বছরের মাথায় এই চুক্তি করতে পারে, যেই চুক্তির মাধ্যমে দেশটাকে বলতে গেলে বিক্রি করে দিয়েছে, যেই চুক্তির মাধ্যমে বিএনপিকে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে স্বাধীনভাবে যে কাজ করবে সেই কাজের অবস্থানটাকে জটিল করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো মনে করি তারেক রহমান যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। কোন শ্রুট অতি চতুর কেউ যদি রাষ্ট্রপ্রধান হতো এই মুহূর্তে, তাহলে তারা প্রত্যেকে এখন জেলে থাকতো, এই ইউনূস এবং ইউনূস গং যারা। এই আপনারা 32 পৃষ্ঠার এই চুক্তিটা যদি ভালো করে পড়েন, আপনারা অনেক কিছু নিতে পারবেন না। আমি কিছু বিষয় এখানে একটা জিনিস বলি যে দেখেন, আপনার এই চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম অনুযায়ী বাংলাদেশ একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে যে শুল্ক ছাড় দিচ্ছে, তো অন্য দেশগুলো, সদস্য দেশগুলোকেও দিতে হতে পারে। এতে রাজস্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ এই চুক্তিটি সংসদীয় পাবলিক পর্যায়ে যথাযথ আলোচনা ছাড়াই চূড়ান্ত করা হয়েছে। সংসদ সদস্য যেটা রুমিন ফারানা তার একটা এটা বাতিল করার কথা উল্লেখ করেছিলেন। তারপরে আপনার অধ্যাপক সেলিম রায়হান তার এক সাক্ষাৎকার একটা কথা বলছে, এটিকে অত্যন্ত অসম, তড়িঘড়ি করা এবং বাংলাদেশের কৌশলগত স্বাধীনতার জন্য সম্ভাব্য ক্ষতিকর বলে তিনি অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন ভারতের মতো দেশ যখন এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত, তখন তড়িঘড়ি করে এই সরকার তা করল। মানে বিশেষ করে বাংলাদেশের যে পরিস্থিতিতে এই চুক্তিটা স্বাক্ষর করেছে, এটা ভারতের মতো দেশে এটা অনেক বেশি তাদের মিডিয়াতে আলোচনা হয়েছে, বাংলাদেশ মিডিয়াতে আলোচনা হয়নি। আমার মনে আছে আমি নিজে খুব সুন্দর 10 ফেব্রুয়ারি অথবা 11 ফেব্রুয়ারি আমি ইন্ডিয়ান টুইটার চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম। ভারতের মিডিয়াতে ভারত পর্যন্ত এটা নিয়ে তারা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, বাংলাদেশে কি উদ্বেগ করতে পারে, বাংলাদেশের মানুষ এটা জানতেই পারেনি। তারপরে আরো একটা বিষয় হচ্ছে যে কিছু নির্দিষ্ট পণ্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সুতা ও সিনথেটিক ফাইবার ব্যবহার করে তৈরি পোশাক শূন্য শুল্কে রপ্তানি করা যাবে। তবে বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারের বাধ্যবাধকতা
ও নিয়মকানুন এই সুবিধার কার্যকারিতা কমিয়ে দিতে পারে। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত প্রতিশোধমূলক সব শুল্ক মানে কথাটা বলা যেতে পারে 20% থেকে কমে 19% হয়েছে। শুল্ক আরোপের আগে এই হার ছিল 15 থেকে 16%। চিন্তা করেন। তার মানে আমরা এই চুক্তির মাধ্যমে আমরা ভালো না করে আমরা খারাপটা বেশি পাচ্ছি। এই চুক্তি কার্যকরভাবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের সঙ্গে যুক্ত করেছে। চীন ও রাশিয়ার মতো নন মার্কেট বা অবাজার অর্থনীতির দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে গেলে যুক্তরাষ্ট্র তা বাতিল করতে পারবে। তার মানে বাংলাদেশ এখন অন্য কোনো রাষ্ট্রের সাথে যে কোনো বাণিজ্য চুক্তি করতে গেলে সেখানে বাধা আছে, কোনো প্রতিরক্ষা চুক্তি করতে গেলে বাধা আছে, প্রতিরক্ষা সংক্রান্ত কোনো সরঞ্জামাদি কেনাকাটা করতে গেলে বাধা আছে। তাহলে বাংলাদেশের নিরাপত্তা অ্যাকচুয়ালি কোথায়? এবং এই বিষয়গুলো আপনার এই যে যারা আপনার এখন যে বিরোধী দল আছে, এনসিপি আছে, জামাত আছে, তারা এটা নিয়ে কোনো কথা বলে দেখেন? কোন আওয়াজ আছে এটা নিয়ে? তারা আছে কোনটা নিয়ে? বাংলাদেশ বিক্রি হয়ে যায় যাক, কিন্তু জুলাই সনদ এটা নিয়ে তাদের একটাই মাথা ব্যথা। জুলাই সনদের বাইরে আর কোনো কথা নাই। এখন সত্যিকার অর্থে আমি মনে করি এদের এই যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট নাম দিয়ে তারা তাদের যে একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে, আমি সত্যি কথা, এটা আপনাদের শুনতে খারাপ লাগতে পারে। আওয়ামী লীগ যেই দলটাকে আমরা এতটা বিরোধিতা করছি, এতটা ঘৃণা, এত ক্ষোভ, এত কিছু প্রকাশ করেছি, সেই আওয়ামী লীগ তারা পর্যন্ত আমেরিকার কাছে বাংলাদেশটাকে এভাবে কোনো চুক্তির দ্বারা জিম্মি করে দেননি, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের এলাই এনসিপি জামাত যেটা করেছে। তার মানে তাদের ক্ষমতায় টিকে থাকাটা এতটাই জরুরি, বাংলাদেশ বিক্রি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এবং আমি আশা করি বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অত্যন্ত ম্যাচিউরলি এই বিষয়গুলো ডিল করবেন। তিনি বাংলাদেশের স্বার্থ আগে দেখবেন। তিনি তাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ বাঁচবে তখনই যখন বাংলাদেশের জাতীয়তা ইন্টারেস্টটা আগে দেখা হবে, এবং বাংলাদেশের কোনো একক দেশের সাথে জিম্মি বাংলাদেশ কোনোদিন হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে সব রাষ্ট্রের। বাংলাদেশ এমনভাবে চলবে যেন সব কান্ট্রি তারা প্রতিযোগিতা বা প্রতিনিয়ত তারা কম্পিটিশন লিপ্ত থাকে, কে আগে এসে বাংলাদেশের সাথে সম্পর্ক করবে। বাংলাদেশ যখন একটা শক্ত অবস্থানে যেতে পারবে তখন বাংলাদেশকে তখন চায়না চাইবে। বাংলাদেশ শক্ত অবস্থানে গেলে বাংলাদেশকে যখন চায়না চাইবে তখন চায়নার চাওয়া দেখে ভারত চাইবে। বাংলাদেশকে যখন ভারত চাইবে সেই ভারতের চাওয়া দেখে বাংলাদেশকে তখন রাশিয়া চাইবে। বাংলাদেশকে যখন রাশিয়া চাইবে সেই রাশিয়ার চাওয়া দেখে বাংলাদেশকে তখন ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট সবাই চাইবে। সো বাংলাদেশকে নিতে হবে এমন একটা জায়গায় যেই বাংলাদেশকে সবাই চাইবে। বাংলাদেশ কারো কাছে বিয়ে বসবে না, বাংলাদেশ কারো কাছে বিক্রি হবে না। বাংলাদেশের সাধারণ মানুষ এই ধরনের বিশেষ চুক্তি সম্পর্কে তাদের ধারণা কম, আর তাদেরকে তো যেখানে এই চুক্তি সম্পর্কে বিজ্ঞ জ্ঞানী মানুষের কাছে গোপন রাখা হয়েছে, আর যে সাধারণ মানুষের ধারণা কম সেই সাধারণ মানুষ কি করে এই চুক্তি নিয়ে কথা বলবে? এই সাধারণ মানুষের ধারণা না থাকার কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুভাবে এই চুক্তি দিয়ে তিনি পার পেয়ে যাচ্ছেন। ইউনূসকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে দেওয়া যাবে না। ইউনূসগণ প্রত্যেকটাকে আটকাইতে হবে। আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের রাজনীতি উন্মুক্ত করার যদি দরকার হয় তা করে দিতে হলেও তাও ইউনূসকে যেন ছাড় দেওয়া না হয়। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় যে যে ইন্টারেস্ট ওই জায়গায় ইউনূস আঘাত করছে, এবং ইউনূসের আঘাতের প্যাটার্নটা দেখেন। তিনি মাত্র 1-1.5 বছর ক্ষমতায়, 1-1.5 বছরে তিনি যে অনিষ্ট করেছেন 17 বছরে আওয়ামী লীগ তা করেনি। এটা একদম স্পষ্ট। আওয়ামী লীগের ক্ষতি যেটা রাষ্ট্রপ্রধানের চেয়ে আওয়ামী লীগের ক্ষতিগুলো করেছে আওয়ামী লীগের কতগুলো ব্যক্তি, যেমন এই জিয়াউল আহসান টাইপ, যেন তারেক সিদ্দিকীর মতো মানুষ, হারুনের মতো মানুষ, এরা। কিন্তু আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি যদি সত্যিকার অর্থে এই নোংরা মানুষগুলাকে শেল্টার না দিতেন, আজকে তিনি এতটা আস্থা করে নিক্ষিপ্ত না হইতেন না। এই ইতিহাস থেকে শেখ হাসিনার শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের স্বার্থ যদি তিনি দেখে থাকতেন তাহলে এইসব মানুষগুলোকে তিনি জায়গা দিতেন না।
আর একই সাথে তার মধ্যে এই আফসোস হওয়া উচিত, তার শেখ হাসিনার এই বড় ভুলের জন্য, ব্লান্ডারের জন্য আজকে ইউনূস বাংলাদেশে এসে বাংলাদেশে আজকে এত বড় প্যারাক মারতে পারছে। এইটার জন্য শেখ হাসিনার সাজা হওয়া উচিত, কারণ তার ভুলের কারণে ইউনূস বাংলাদেশে এসে, যিনি বাংলাদেশের নাগরিক না, তার পরিবার নাগরিক না, তার সন্তান না, তিনি কি করে বাংলাদেশের স্বার্থ দেখবেন? ইউনূস তো বাংলাদেশের স্বার্থ দেখার কথাই না। এই ইউনূসকে যারা বাংলাদেশে এনেছে প্রত্যেকের সাজা হওয়া উচিত, প্রত্যেকের। আমরা যারা ইউনূসের পক্ষে প্রথম দিকে বক্তব্য দিয়েছি, আমাদের আসলে আমি নিজে আমার সাজা চাই, যা আমি নিজে ইউনূসের পক্ষে কিছু কথা বলেছিলাম। প্রত্যেকের এটার জন্য অনুতপ্ত হওয়া উচিত এবং ঘৃণা করা উচিত যে ইউনূসকে কেন আমরা এতটা জায়গা দিয়েছিলাম, এবং এই ইউনূসকে কোনো মতে আমাদের ভাগতে দেওয়া উচিত না, তাকে দেশের মধ্যে আটকে রাখা উচিত। এবং আমি আশা করি বাংলাদেশে প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এবং বিএনপিকে অনুরোধ করবো তাদেরও উচিত, সরকার ক্ষমতায় থাকুক, বিএনপি সরকার ক্ষমতায়, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিজ্ঞ নেতাকর্মী তাদের উচিত এটা নিয়ে কথা বলা এবং প্রেস ক্লাবের সামনে এটা নিয়ে প্রেস ব্রিফিং করা বা এটা নিয়ে মানববন্ধন করা যে এই চুক্তি বাতিল করতে হবে এবং এই চুক্তি নিয়ে সবাইকে কথা বলতে হবে। এবং এই চুক্তি যদি আমেরিকার সাথে আমরা অবশ্যই সম্পর্ক ভালো করব, বাট এই চুক্তি সংশোধন নির্বাচিত সরকার কর্তৃক এই চুক্তি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমেরিকা তাদের দেশের সিটিজেন, তাদের দেশের একজন নাগরিক কর্তৃক এই দেশের এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে না, যেই চুক্তি সাধারণ মানুষ জানেই না, যেই চুক্তির সাথে নির্বাচিত সরকারের কোনো সম্পর্কই নেই। আশা করি সবাই বিষয়টা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।